15 বছর 7 মাস তো ক্ষমতায় ছিলাম, এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি। ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না। ব্যবসায়ীদের উপর অনবরত আক্রমণ, গ্রেপ্তার, কলকারখানা বন্ধ, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। আজকে কৃষক চাষ করতে পারছে না, সার নেই, বিদ্যুৎ নেই, সেচ দিতে পারে না। এই অবস্থা তো বাংলাদেশে ছিল না। আমি তো এই অবস্থা রেখে আসিনি। বাংলাদেশে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো, সেখানে মঙ্গা দূর করেছি। যারা একবেলা খাবার পেত না, অন্তত 3 বেলা তারা খাবার পেত। বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হতো। কই, আওয়ামী লীগ সরকার আসার পর তো বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো লাগেনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ব্যবস্থাই তো করেছিলাম। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হতো। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেছি। বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি। প্রায় 44,000-এর মতো নার্স নিয়োগ দিয়েছি, 22,000 ডাক্তার নিয়োগ দিয়েছি। মানুষের সেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি। কিন্তু আজকে যেন সব বৃথা হয়ে গেল। অপরাধটা কি আমার? আমি সেটা জানতে চাই। যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে, এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের প্রায় 400 মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাত কেটে, পা কেটে, গলা কেটে হত্যা করা। ছাত্র, যুবক, মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না। ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা, মাকে গাছের সাথে বেঁধে অপমান করা, জায়নামাজের উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। এ কি বর্বরতা! এ কোন ধরনের বর্বরতা? এরা কারা? এরা কি গণহত্যাকারী না? এরা কি স্বেচ্ছাচারী না? একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, 6,000 টাকা বেতনের চাকরি 90 সালে পেয়েছিলেন। আমি 96-তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই, কৃতজ্ঞতা বোধ নেই? যেই তার উপকার করে তার উপরেই, তার মাথায় আঘাতটা করতে হবে কেন? ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। এই ডক্টর ইউনূসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই, যেখানে স্পেনের রানী কুইন সোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন। আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে। এবং ক্ষুদ্র ঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম। কিন্তু কত বড় বেঈমান মুনাফিক যে তার ক্ষমতা লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো। এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন। বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয়। আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে 1 পয়সা সাহায্য করেনি, কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন। আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায়, সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইউনূস সাহেব কি বক্তৃতা দিলেন যে এই আন্দোলন, কোটা আন্দোলন, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা। ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে। তার অর্থটা কি? ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আমাদের ছাত্ররা কোমলমতি, তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না।
তারা ঝুঁকে চলে এসেছে। আবার আর একজন সমন্বয়ক বলল কি, গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি, তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল। তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল? আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো, 15ই আগস্ট আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ? বাবা মা ভাই সব হারিয়েছিলাম, সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। কেন? আমি দেখেছি একটার পর একটা কূপ হচ্ছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার নেই, পেটে ভাত নেই, প্রতিনিয়ত দুর্ভিক্ষ, চারিদিকে হাহাকার। যে বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, মানুষের ক্ষুধার অন্ন যোগাবেন, সকল মৌলিক অধিকার নিশ্চিত করবেন, সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই, একটা অশান্ত পরিবেশ। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করবার জন্যই আমি এসেছিলাম এবং আমি তা করেছি। কই, আমরা নিজের জন্য তো কিছু করিনি। আমাদের ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, রানার আমার, তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে, অক্সফোর্ড, হার্ভার্ড, LSE অথবা লন্ডন স্কুল, বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে, তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা 2 বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে, যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না, তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ। এবং তারা তাই করেছে, সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবে জীবনযাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র 32 নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা 2 বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল, সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে, রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি, সেটা ভাঙা চোরা লুটপাট 2 হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে নিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে, তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো, যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম, কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নেই। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ হত্যা করেছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো।
এদের এই ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয়, বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। 15ই আগস্টের পরে আমরা পারতাম না। খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।